নমস্কার দর্শক, সংবাদ বিভাগে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, কলকাতা হাইকোর্টে আপনারা সকলেই জানেন যে সঞ্জয় রায়ের যে মামলা, সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নেতৃত্বে রাজ্য সরকার চাইছে যে যেন তেন প্রকরণে সঞ্জয় রায়ের ফাঁসি হোক। সিবিআই চাইছে ফাঁসি হোক। নির্যাতিতার মা বাবা মানে অভয়ার মা বাবা তারাও চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি। কিন্তু তিনজন লয়ার তারা চাইছেন সঠিক বিচার, ন্যায় বিচার, এবং সেই বিচারের জন্য তারা রাত দিন এক করে ফেলেছেন। তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তাদের লড়াই কলকাতা হাইকোর্টেও তারা সেই ফাইট করবেন, যে ফাইটের জোরে সঞ্জয় রায়কে ফাঁসি কাট থেকে সরিয়ে আনতে পেরেছেন, ফাঁসি হওয়া থেকে বাঁচাতে পেরেছেন। এইবারে তাদের মুভমেন্ট হচ্ছে, তারা চাইছেন যে সঠিক বিচার। সত্যের বিরুদ্ধে কেবল ওরা তিনজন। সারা বাংলা, গোটা বিশ্ব যখন সব সরব চরমতম নৃশংস ন্যাক্কারজনক বিভৎস ঘটনার দোষীর ফাঁসির দাবিতে, তখন ওরা তিনজন ধর্ষক সঞ্জয় রায়ের হাতে মামলা লড়ার সিদ্ধান্ত নেয়। ওরা তিনজন। কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্তে সঞ্জয় একমাত্র অভিযুক্ত। তাকে নির্দোষ প্রমাণ করা আর সাথে প্রশান্ত মহাসাগর পার করা একই ব্যাপার। তারপর ওই তিনজন কেন মামলাটা লড়াই করছেন, কেন লড়াই করতে চাইছেন, এমনটা নয় এই মামলার গভীরতা তারা জানেন না। প্রথম থেকেই যার কম্পনাঙ্ক সিসমোগ্রাফ ছড়িয়ে একটা দেশকে নাড়িয়ে দিয়েছে, সেই মামলা হাতে নেওয়া কি কম ব্যাপার? বিশাল বড় ব্যাপার। চারটিখানি কথা। এই ধরনের মামলা, যে মামলার কম্পনাঙ্ক সিসমোগ্রাফের থেকেও বেশি। গত সোমবার সর্বোচ্চ সাজা শোনাতে গিয়ে শিয়ালদহ আদালত ফার্স্ট জাজ অনির্বাণ দাস কলম আটকে গিয়েছিল। তার মনে হয়েছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সঞ্জয়কে ফাঁসির সাজা দেওয়া উচিত হবে না, আমৃত্যু কারাদণ্ড শুনিয়েছেন বিচারক। সিবিআই সেখানে ফাঁসি চাইছে, রাজ্য ফাঁসি চাইছে, তিলোত্তমার মা বাবা সবাই ফাঁসি চাইছে, আন্দোলনকারীরা ফাঁসি চাইছেন। সেই জায়গায় কোন জাদু বলে বিচারকের কলম থামিয়ে দিতে পারলেন ওই তিন আইনজীবী? সৌরভ বন্দ্যোপাধ্যায়, কবিতা সরকার, সেজুতি চক্রবর্তী। কিন্তু কিভাবে, কোন হাতিয়ারে, কেন? গোটা সমাজ যখন একদিকে, তখন তারা পড়েছেন সম্পূর্ণ ভিন্ন পথে। আরজিকর তিলোত্তমার দেহ উদ্ধারে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তারপর তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ঘটনার বিভৎসতা তখন গোটা বাংলা জ্বলে উঠেছে, আর সেই আজ ছড়িয়ে পড়েছে দেশেও। ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে সঞ্জয় হয়ে সেদিন কোনো আইনজীবী লড়তে চাননি। লিগ্যাল এইডের থেকে সঞ্জয় আইনজীবী হিসাবে ঠিক করে দেওয়া হয় কবিতা সরকারকে। সর্বশেষ খবর যেটা আমরা দেখতে পাই, যে সঙ্গে সঙ্গে কবিতা দেখা করেছিলেন, ঘরে ছিলেন বিচারক। সেদিন সঞ্জয় তিনজনের সামনেই দাবি করেছিলেন যে তিনি নির্দোষ। বিচারক সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আপনি যখন নির্দোষ, এত কিছু বাইরে ঘটে যাচ্ছে, এরপর তো তাহলে বলুন আসল অপরাধীকে। সূত্রের খবর, সেই দিনও কিন্তু বিচারক আইনজীবীর সামনে চুপ ছিলেন সঞ্জয়। এবার জেলে সঞ্জয়, তার বাইরে ঘটতে থাকে একের পর এক ঘটনা, জল গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। এরই মধ্যে নিজের মক্কেলের সঙ্গে একাধিকবার মুখোমুখি বসেছিলেন আইনজীবী কবিতা। সঞ্জয়ের সঙ্গে সাক্ষাতের পর কবিতা তার নিজস্ব ঘনিষ্ঠ মহলে বেশ কিছু কথাও বলেছিলেন। সেই আইনজীবীদেরকে কেউ কেউ জানাচ্ছেন যে যতবার সঞ্জয়ের সঙ্গে কবিতা কথা বলেছেন, সঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করে গিয়েছেন। কবিতাও তার ঘনিষ্ঠদের আরো জানিয়েছেন, এত বড় অপরাধ করেও সঞ্জয়ের দৈহিক পরিভাষা
কখনোই একজন দাগী আসামির মতো লাগেনি, শুধু বলে গিয়েছে আমি নির্দোষ। তাহলে আসল অপরাধী কে? কবিতার ঘনিষ্ঠদের আরো জানান, এই প্রশ্ন তিনি যতবার সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন, কোনো এক অদৃশ্য কারণে সঞ্জয় চুপ হয়ে যায়, আর একটা কথাও বলে না। সেঞ্চুরি চক্রবর্তীর লিগ্যাল এইডের তরফ থেকে অভিযুক্ত আইনজীবী হিসাবে দায়িত্ব নেন তিনি। এরপর দুই আইনজীবী মুখোমুখি বসেন সঞ্জয়ের। একাধিক প্রশ্নের উত্তরে সে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানিয়েছেন সে নির্দোষ। ততদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে শুরু করেছে সঞ্জয়। আইনজীবীদের একাংশ জানিয়েছেন সেজুতি আরো বেশি উঠে পড়ে লাগেন সঞ্জয়ের পক্ষে প্রমাণ জোগাড় করতে। আগে বহু মামলায় বিচারকের পর্যবেক্ষণ, কেস স্টাডি, রেফারেন্স জোগাড় করতে থাকেন। কেন এই মামলা বিরলতম নয় সে যুক্তি আরো মজবুত করতে দিন রাত এক করেন। মামলার দায়িত্ব নেন চিফ ডিফেন্স কাউন্সিলের সৌরভ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সঞ্জয় আর তার সঙ্গে 3 বর্ষীয়ান আইনজীবী। এরপর শুরু হয়ে যায় কোমর বেঁধে 3 আইনজীবীর লড়াই। সঞ্জয় প্রসঙ্গে সৌরভ বলেন, মামলা লড়ার আগে ওর সঙ্গে অনেক কথা বলেছিলাম, ও কিন্তু গোড়া থেকেই ফাঁসানো হয়েছে বলে দাবি করেছিল। ফাঁসি রুখতে গুটি সাজাতে থাকেন তারা। তার সঙ্গে সঞ্জয়ের ফাঁসি চেয়ে সিবিআই আদালতে বলে বসেন। এরপর আসে সেই মুহূর্ত, সময় 18ই জানুয়ারি। বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। 20 জানুয়ারি সোমবার ছিল সঞ্জয়ের সাজা ঘোষণার দিন। সাধারণত রায়দানের দিন নতুন করে সওয়াল জবাবের কোনো অবকাশ থাকে না। বিচারক রায়দানের দিনও সঞ্জয়কে বলার সুযোগ দিয়েছিলেন। বিচারক প্রশ্ন করেছিলেন, কি হয়েছে আপনার? আপনার থেকে ভালো আর কেউ জানে না। বিচারক বলেন, যা তথ্য এসেছে সব আপনার বিরুদ্ধে। এরপর আমরা কিছু করতে পারি না। কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সঞ্জয়। তারপর বলে, স্যার আপনি বিচারক, যে দোষটা আমি করিনি তার জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হলো। কিন্তু হাল ছাড়েননি সঞ্জয় আইনজীবীরা। কবিতা সওয়াল করেছিলেন, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে, বিকল্প শাস্তি দিন, এটাই আবেদন। সেজুতি এরপর বলে ওঠেন, একের পর এক যুক্তি খাড়া করতে থাকেন তিনি। সূত্রের খবর, একটা সময় এজলাসে এমন পরিস্থিতি তৈরি হয়, বিচারক আইনজীবী সেজুতি উদ্দেশ্যে বলেন, আপনার আর কিছু বলার আছে? আমার রায়দান দেরি হচ্ছে। আরো সেজুরিতে বলেন, স্যার রায়দানের দেরি হচ্ছে ঠিক আছে, কিন্তু একজন মানুষ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, সেটা যেন না হয়। দেওয়ার আগে আপনি জানান কেন রিফর্ম করা যাবে না। ভারতীয় দণ্ডবিধিতে বিরলের মধ্যে বিরলতম ঘটনা মৃত্যুদণ্ড, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্টের সাজা রয়েছে, যদিও বিভিন্ন মহল ও সমালোচিত। আইনি পরিভাষায় খুব সহজভাবে বলতে গেলে সাধারণত অপরাধী কোনো কাজ করতে থাকলে, এমন কোনো কাজ করতে থাকলে যা অত্যন্ত নক্কারজনক, কোনোভাবেই তাকে শোধরানো সম্ভব নয়, সেক্ষেত্রে ফাঁসির সাজা হয়। আইনজীবী সেজুতি এই সওয়ালই করেছিলেন, কেন এই ঘটনা বিরলতম নয়, কেন এই রিফর্ম করা সম্ভব নয়, সেটা আদালতকে বুঝতে হবে। বিচারক এরপর একটু সময় চেয়ে নেন, তারপর ফেরত এসে রায় দেন। আমৃত্যু কারাদণ্ড হয় সঞ্জয়ের। পথে ঘাটে তখন আন্দোলন, কিন্তু নিজেদের সম্পূর্ণ ভিন্ন লড়াইটা চালিয়ে গিয়েছেন 3 আইনজীবী। কথা হয়েছিল আইনজীবী সেজুতির সঙ্গে, এই অসম লড়াই লড়তে গিয়ে কি মনে হয়েছে তাদের। সেজুতি জানিয়েছেন, আলাদা করে তার কিছুই মনে হয়নি। আর 5টা সাধারণ মামলার মতোই নিজের মক্কেলের হয়ে সওয়াল করেছেন তিনি, শুধু সংবিধানের কয়েকটি যুক্তি খাড়া করেছেন। এবং এই যে 3 জন আইনজীবী তারা যে লড়াই করেছেন, এই একটি বিশেষ সূত্র জানাচ্ছেন যে এই 3 জন আইনজীবী কিন্তু কলকাতা হাইকোর্টেও থাকবেন, তারা লড়াই করবেন। তাদের যেটা বক্তব্য, তারা যেটা বলতে চাইছেন যে হয়তো কোনো একটা পার্ট দোষী আছে সঞ্জয় রায়, সঞ্জয় রায় কিন্তু পুরো দোষী নয়। সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে, এবং শুধু তাই নয়, সঞ্জয় রায়ের সাথে আরো অনেকে ছিল। সঞ্জয় রায় কতটা দোষী বা কতটা নির্দোষ সেটা প্রমাণ করা খুব শক্ত এই মুহূর্তে, কারণ সিবিআই, রাজ্য সরকারের পুলিশ সবাই সঞ্জয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করেছেন। কিন্তু সঞ্জয় কি সত্যি আদপে নিজে দোষী, নাকি তিনি সব করেছেন, সেই সমস্ত কিছু আমরা জানতে পারবো কলকাতা হাইকোর্টে, যখন এই মামলার আসল গতি প্রকৃতি দেখা যাবে। কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন।
কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, কলকাতা হাইকোর্টে সওয়াল জবাব হবে এবং সেই সওয়াল জবাবে কিন্তু অনেকগুলো অদৃশ্য প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সিবিআই খোঁজেনি সেই উত্তর খোঁজার চেষ্টা করবে কলকাতা হাইকোর্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, সিবিআই এইটা খোঁজার চেষ্টা করছে না কেন যে সঞ্জয় রায় যখন বলছেন যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, তাহলে বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ কেন করা হচ্ছে না? যেখানে মৃত 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 ছাত্রী বলা যেতে পারে, যিনি যাকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে, সেই তিলোত্তমার বাবা মা দাবি করেছেন যে মমতা ব্যানার্জি কিসের জন্য রাত্রি 2টো পর্যন্ত জেগে তদারকি করেছেন, কোন স্বার্থের জন্য? তাহলে মমতা ব্যানার্জিকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা যাবে না, কেন করা হবে না? টালা থানার ওসি বিনীত গোয়েল মমতা ব্যানার্জিকে বসিয়ে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বসিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা যাবে না? কলকাতা হাইকোর্টে কিন্তু এই ধরনের বহু সওয়াল উঠবে, বহু প্রশ্ন উঠবে, বহু প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্ট খোঁজার চেষ্টা করবে। তার মধ্যে আরো কিছু কিছু প্রশ্ন আছে, যেখানে বারবার করে সঞ্জয় রায় বলছে তার গলায় একটি মালা ছিল, একটি রুদ্রাক্ষের মালা, সেই মালা খুলে নেওয়া হয়েছিল, সেই মালা খুলে নিয়েছিল কলকাতা পুলিশ। এবং যদি সত্যি সত্যি সঞ্জয় রায় ধস্তাধস্তি করে থাকতো বা একজন মহিলার উপরে তাকে রেপ করে তাকে হত্যা করার ব্যাপার থাকতো, তাহলে সেই রুদ্রাক্ষ মালা অবশ্যই খুলে পড়ে যেত। তা কিন্তু হয়নি। কেন সেটা হয়নি? কেন সঞ্জয় রায়ের চুল যেটা পাওয়া গেছে তিলোত্তমার, যেখানে লাশ পড়েছিল, তিলোত্তমার দেহ যেখানে পড়েছিল তার কার্পেটের নিচে, কি করে সেখানে গেল? কি করে সেখানে তার হেডফোন পরে থাকতে পারে? কি করে একজন লোকের পক্ষে সম্ভব এইভাবে নৃশংস হত্যা করার? এই রকম হাজারো প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর সিবিআই খোঁজার চেষ্টা করেনি। সিবিআই এর 4 জন গুরুত্বপূর্ণ অফিসার যারা এই কেসের তদন্তে নেমেছিলেন, যারা ভারতবর্ষের বিখ্যাত বলে পরিচিত, যারা ভারতবর্ষের বহু মামলা একেবারে তদন্ত করে কিনারা করতে পেরেছিল, সেই 4 জনকে দিয়ে যখন এই ধরনের একটা তদন্ত চলছে, আর সেই তদন্তে স্পষ্ট বোঝা গেছে যে সীমাতে যিনি আছেন, এই 4 অফিসারের মধ্যে একজন বলিষ্ঠ অফিসার, তিনি স্পষ্টত বলে দিয়েছেন কোর্টের সামনে যে তিনি বেশিরভাগ তদন্তই করেননি। তাহলে শিয়ালদা কোর্ট কিভাবে সাজার ঘোষণা করলো? এই ধরনের বহু প্রশ্নের উত্তর আসবে। কেন সীমা পাওজার বারবার করে একটাই কথা বলেছে, বিভিন্ন ক্ষেত্রে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু উত্তর এড়িয়ে গেছেন। কেন তিনি উত্তর এড়িয়ে গেলেন? কার নির্দেশে তিনি কোনো তদন্ত করলেন না? কেন ডেকে কাউকে জিজ্ঞাসাবাদ করলেন না সাক্ষীদেরকে? যে খাবার ডেলিভারি করেছিল সেই রাতে যখন খাবার খেয়েছেন, তাহলে সেই রাতে যে খাবার ডেলিভারি করেছিল, যে বন্ধুদের সাথে এই তিলোত্তমা আড্ডা মেরেছেন, তাদেরকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? এবং বহু প্রত্যক্ষদর্শী ছিল কি ছিল না সেটা আমরা জানি না, কিন্তু আর্যিকরের বহু মানুষ সারাক্ষণ থাকে, তাদেরকে ডেকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? যে সমস্ত তথ্য প্রমাণ আপনারা জানেন যে কুণাল ঘোষ সিবিআই অফিসে গিয়ে তথ্য প্রমাণ দিয়ে এসেছিলেন, তিনি আদপে কি দিয়ে এসেছিলেন? কোন কি চিঠি দিয়েছিলেন, কোন কি বার্তা দিয়েছিলেন সিবিআই কে যে এই তদন্ত থেকে সরে দাঁড়াও, এই তদন্তে থেকে হাত গুটিয়ে দাও? এই ধরনের বার্তা কি কুণাল ঘোষ দিয়েছিলেন? নাকি সত্যি কোনো তদন্তের সহযোগিতা করার জন্য তিনি কোনো ডকুমেন্টস দিয়ে এসেছিলেন? এটাও কিন্তু জেরা হওয়া উচিত। এটাও কিন্তু কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন তিনি আগ বাড়িয়ে সিবিআই দপ্তরে গিয়ে তথ্য প্রমাণ দিতে যাচ্ছেন। কেন সেই দিনকে যেখানে দেহ পড়েছিল সেই দেহে সেই লাইব্রেরি রুমকে ভাঙার চেষ্টা করা হয়েছিল? কেন 8তলায় একটি রুমকে তালা চাবি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে? সেখানে বহু কিছু রক্তাক্ত জিনিসপত্র আছে, কিন্তু তারপরেও সিবিআই জানার পরেও কেন সেগুলোকে তথ্য প্রমাণের জন্য নিল না? কেন সেগুলোকে নিয়ে গবেষণা করে সেগুলোকে নিয়ে এগোলো না তদন্ত? এই ধরনের কয়েক হাজার প্রশ্নের উত্তর সিবিআই রাজ্য সরকারের পুলিশকে দিতে হবে। এবং কলকাতা হাইকোর্টে আমাদের যতদূর আমরা যেভাবে কলকাতা হাইকোর্টে প্রতিদিন যাই, প্রত্যেক দিন আমরা চিন্তা ভাবনা করি, প্রত্যেক দিন আমরা বোঝার চেষ্টা করি, কলকাতা হাইকোর্ট কিন্তু বায়াস নয়। বহু মামলার ক্ষেত্রে তারা কিন্তু স্পষ্ট রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তাই এই ক্ষেত্রে আগামী দিনে কলকাতা হাইকোর্টে
সঞ্জয় রায়ের যে ফাঁসি, সঞ্জয় রায় যে যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসির দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার কিন্তু উল্টো দিকে ঘুরে যেতে পারে এবং এই উল্টো দিকে ঘুরে যাবার সম্ভাবনা কিন্তু প্রবল তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যেভাবে বিচার করেন, যেভাবে তথ্য প্রমাণগুলোকে খুঁটিনাটি দেখেন, যদি সত্যি সত্যি তারা সঠিকভাবে বিচার করেন, তাহলে কিন্তু নির্ঘাত বলা যেতে পারে মমতা ব্যানার্জি থেকে শুরু করে রাজ্য সরকারের অবস্থা কিন্তু বেগতিকের দিকে যাবে, এটা কিন্তু একদম পরিষ্কার। আমরা সেই আশাই করছি, কলকাতা হাইকোর্টের কাছে করজোড়ে প্রার্থনা করব যে আপনারা অন্তত পক্ষে বাংলার মানুষের মুখের দিকে তাকিয়ে সঠিক বিচার করুন, সঠিক রায়দান দিন, যাতে বাংলার মানুষ কোর্ট বিরূপ না হয়ে যায়, কোর্টের বিরুদ্ধে না চলে যায়, আইনের বিরুদ্ধে যাতে না চলে যায়। বাংলা একেবারে শেষের দিকে, বাংলার যে অবস্থা, সেই অবস্থা কিন্তু একেবারে তলানিতে গিয়ে চলেছে এবং সেটা আটকাতে পারেন, সেটাকে বাঁচাতে পারে একমাত্র কলকাতা হাইকোর্ট। সেই ভরসা, সেই সাহস, সেই মনোবল আমাদের আছে এবং সেটা আমরা মনে করি যে একমাত্র কলকাতা হাইকোর্টই পারে এই রায়ের, এই বিচারের সঠিক একটা কিনারা করার এবং বাংলার মানুষকে একটা আভাস দেওয়া যে কোর্টই কিন্তু একমাত্র জায়গা যেখানে সঠিক বিচার পাওয়া যায়। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।